স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। বর্ষা মৌসুমে লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব, কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 255 ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাকে অভিনন্দন জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কোলাকুলি করেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদ সদস্যরাও একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এছাড়া 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদও মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এর আগে দীর্ঘ প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হয়। দুপুর 2টা থেকে শুরু হয়ে একটানা বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ চলে। 349 জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হলেও ভোট দিয়েছেন 243 জন সংসদ সদস্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্য জোট থেকে অলি আহমদ। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছে, সংবিধান অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নমিনেশন দিয়েছেন, যিনি ওনার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের জন্য, দেশের জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন। দলের সবচাইতে বিপদের সময় উনি দলের পাশে ছিলেন। এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে। এবং আজকে একটি নির্বাচিত সংসদে যে প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওয়া। সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু রাজধানীর বিমানবন্দর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে মিডিয়া সেন্টারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক জানান, আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিরা 2.5 মাস আগে মতিঝিলে 17 লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত। ঘটনার দিন 3 বাইকে 6 জন সহ মোট 9 জন ডাকাতির সাথে জড়িত বলে জানানো হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
বলেন, নতুন আইনে এসআরবি কিভাবে কাজ করবে তা নির্ধারণ করবে সরকার। শুধু নাম পরিবর্তন নয়, কাঠামোগত পরিবর্তন হওয়ায় এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে। যে অর্ডিন্যান্সকে অ্যাক্টে রূপান্তরিত করে র্যাব বাহিনী গঠন করা হয়েছিল, সেই অ্যাক্ট এবং বর্তমানের যে এসআরবি আইন, এই দুটোকে আপনারা পাশাপাশি নিয়ে যদি পর্যালোচনা করে দেখেন, তাহলে বিশেষ কিছু পরিবর্তন আপনারা সেখানে দেখতে পাবেন। বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। সম্প্রতি সরকার অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য ও তালিকা বাতিল করে সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। ওষুধ কোম্পানি এবং কিছু মানুষের স্বার্থকে সফল করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। বর্তমান সরকার ওষুধ শিল্পকে এই খাতের মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই গুরুত্বপূর্ণ ওষুধ বেচা কেনার সাথে আমাদের শিল্প মালিক সমিতির যে সম্পর্কটা আছে, ঠিক একইভাবে হচ্ছে ডাক্তারদের কমিউনিটির একটা বিশাল অংশ যারা বিভিন্ন কোম্পানির ভাড়ায় খাটেন, তাদের প্রেসক্রিপশনে তারা ওষুধ দেন, তাদের কোম্পানির ওষুধগুলো দেন, ওই কোম্পানির ওষুধ দেওয়ার মাধ্যমে উনি আবার ওখান থেকে রেশন পান। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে সরকার এই কাজটা করেছে এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এর সাথে জড়িত, উপদেষ্টারা জড়িত, তাদের আত্মীয় স্বজনরা জড়িত এই কাজের সাথে। কিন্তু কাজটা কার বিরুদ্ধে গেল? আমার গরিব মানুষের বিপক্ষে গেছে। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় খাবারের সন্ধান ও প্রজননের জন্য উঁচু বা শুকনো স্থান বেছে নেয় সাপ। এতে প্রতি বছরে বর্ষায় লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব। অসচেতনতা ও অসাবধানতার কারণে অনেক কৃষক সাপের কামড়ে মারা যান। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। কৃষিজমির আইলের ঘন ঘাস, নরম মাটি, ইঁদুরের গর্ত এবং আর্দ্র পরিবেশ সাপের প্রজননের উপযুক্ত স্থান। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জমির আইলের আশপাশে সাপের উপস্থিতি এবং নতুন বাচ্চার জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া উপকূলীয় এলাকার মৎস্য ঘের, বসতবাড়ির আঙিনা, কৃষিজমি সহ ঝোপঝাড়ে, মাঠে ঘাটে চোখে পড়ে অজগর, কেউটে, গোখরা সহ নানা প্রজাতির সাপ। অনেক বিষধর সাপ ডাঙায় উঠে আসে, তখন আমরা অনেক ভীত, বাচ্চা কাচ্চা অনেক ভয় পায়। ডিম ফোড়ানোর সময় না আন্তর আবার ডিম ফোড়াবে, আর যদি বর্ষার সময় মেঘ দেয় তাহলে ডিমটা কাছে যায়। তো জলাবদ্ধ বুড়ি আছে, এই বিভিন্ন জায়গায় আসছে সাপ। শুধুমাত্র মংলার সুন্দরবনেই ২৬ প্রজাতির সাপ রয়েছে। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় এ সময় তারা ডিম পেড়ে বাচ্চা ফোটায়, যে কারণে প্রকৃতিতে সাপের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পায়। তাই জমিতে নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাংলাদেশে প্রাপ্ত সাপের মধ্যে বেশিরভাগ সাপই হচ্ছে নির্বিষ, সুতরাং আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা সাপকে যতটা ভয় পাই তার থেকে অনেক বেশি ভয় সাপ আমাদেরকে পায়। এটা ঝোপঝাড়, যেখানে একটু অন্ধকার জায়গা, সেখানে আমরা অবশ্যই আরো ছাড়া চলাফেরা করব না। যেখানে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, অজ্ঞাত জায়গা, আমরা কি করব, একটা কাঠি বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে, সেটা খোঁচা দিলে ওর অবস্থান বোঝা যাবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাপ কৃষকের শত্রু নয়, বরং প্রাকৃতিক বন্ধু। তাই সাপ নির্মূল নয়, বরং সতর্ক থাকা দরকার। কৃষকরা তাদের বাড়িতে যদি একটা বিড়াল থাকে, বিড়াল খুব দ্রুত সাপ খেয়ে তাড়াইতে পারে, জায়গাগুলো অধিক মাত্রায় সাপ, বিষাক্ত সাপ আছে, সেসব জায়গাতে অবশ্যই গামবুট পরে পায়ের দিকে যদি লঙ্ঘন করে, গামবুটের কারণে যদি সে বেঁচে যায়। দেশে প্রতি বছর গড়ে প্রায় 4,03,317 জন মানুষ সাপের কামড়ের শিকার হন, আর মারা যান 7,511 জন। তাই সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে, যেখানে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়া যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁয় এয়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগের সরবরাহ করা বিনামূল্যের এই মেশিন পেয়ে সন্তুষ্ট জেলার কৃষকরা।
পেঁয়াজ একটি পচনশীল সবজি, যে পেঁয়াজটি যথাযথভাবে সংরক্ষণ করা না গেলে পেঁয়াজটি অনেক সময় উৎপাদনের পরে নষ্ট হয়ে যায়, পচে যায় এবং আপৎকালীন সময়ে বাজারে এই পেঁয়াজ সংকটের কারণে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রাকৃতিক উপায়ে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটি সংরক্ষণের পদ্ধতি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। যারা পেঁয়াজ লাগায় বা আমরা লাগাই, প্রতিবারে পেঁয়াজ রাখা যায় না, মানে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। কৃষি অফিস থেকে এই মেশিনটা পাওয়ার জন্যই আমাদের মনে করো পেঁয়াজটা আমরা সংগ্রহ করে রাখি, এখন মোটামুটি ভালো আছে, আশা করা হচ্ছে পরে ফল ভালো পাওয়া যাবে। আর এখানে প্রায় 250 মণ পেঁয়াজ আমি রাখছি, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে। তো বর্তমানে যে বিদ্যুতের সমস্যা, এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটাতে নিরবচ্ছিন্ন যদি বিদ্যুৎ থাকে তাহলে আমার মনে হয় সঠিক মানের পেঁয়াজ যদি রাখা যায় তাহলে আমার মনে হয় ভালো থাকবে। এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করে, প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে কৃষকেরা বাজারে যখন দাম থাকে তখন এটা বিক্রয় করে চাষিরা লাভবান হবে এবং বাজারে যে আকাশচুম্বী যে দামের একটা প্রবণতা থাকে এটা থেকে রক্ষা পাবে, ফলে ক্রেতারাও লাভবান হবে, আমদানি নির্ভরতাও কমবে। কৃষকদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এই এয়ার ফ্লো মেশিনটি যদি চাষি রয়েছেন তাদের মাঝে যদি সরবরাহ করা হয় তাহলে আগামীতে এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের সংরক্ষণ আরো বাড়বে। আপৎকালীন সময়ে যে পেঁয়াজ আমদানি করতে হয় সে আমদানি কম করতে হবে এবং বাজারে পেঁয়াজের সাশ্রয়ী মূল্যে যারা ক্রেতা রয়েছেন তারা পেঁয়াজটি কিনতে পারবে, এমনটি জানিয়েছেন এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণকারী চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুমকি দেন তিনি। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প জানান, ইরান চুক্তি করার সুযোগ হাতছাড়া করেছে, তাই এখন নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও অবরোধের মুখোমুখি হতে হবে দেশটিকে। পাশাপাশি তেহরানের সাথে ব্যবসা বাণিজ্য বজায় রাখা কিংবা সহায়তা করা যে কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। তবে দেশগুলোর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত আরও 2 জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে 7 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেল। ভয়াবহ ওই দুর্ঘটনায় 9 জন নিহত হন। বাংলাদেশিদের মধ্যে 4 জন কুষ্টিয়ার, 1 জন ঢাকার এবং 2 জন সাতক্ষীরার। কুষ্টিয়ার 4 জন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। ঢাকার সাভারের যে ব্যক্তি মারা গেছেন তার নাম আহমেদ বাবু। আর সাতক্ষীরার 2 জন হলেন SM আলিমুজ্জামান ও রেবতী সরকার। আগুনের এ ঘটনায় জমির মালিককে আটক করা হলেও হোটেল মালিককে এখনও গ্রেফতার করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে স্থানীয় পৌরসভা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের হামলায় কিয়েভের 2টি জেলার আবাসিক ভবন, গুদাম, একটি শিশু হাসপাতাল, একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সংকটের সুযোগে সম্প্রতি ইউক্রেনের উপর বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। বিষয়টি অকপটে স্বীকার করেছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আকাশ প্রতিরক্ষার অভাবে মস্কোর হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। তবে যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে রাশিয়ার তেল স্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার মাত্রা বাড়াচ্ছে ইউক্রেনও। খেলার খবর। সিরিজের শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে প্রথম ম্যাচের কৌশলে এগিয়ে যেতে চান বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। আসন্ন ম্যাচের প্রস্তুতিতে ম্যাকাইতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ। এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে রণকৌশলের কথা জানিয়েছেন সিমন্স। সিমন্সের ভাষায়, প্রথম ইনিংসে বড় রান করতে পারলেই ভালো। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ম্যাকাইয়ে মাঠে গড়াবে 22 আগস্ট। প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো, এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।
এএফসি চ্যালেঞ্জ লিগের ড্রয়ে ফর্টিসের প্রতিপক্ষ ভারত কুয়েতের ক্লাব। কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ফর্টিস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মূল পর্বের ড্র। সেখানে ভারত, কুয়েত ও তাজিকিস্তানের ক্লাবের সঙ্গে একই গ্রুপে পড়েছে পা ওমর ইব্রাহিমদের দল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ড্রয়ে ফর্টিসের গ্রুপে জায়গা পেয়েছে কুয়েতের কাদশা স্পোর্টিং ক্লাব, ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজ ক্লাব। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কুয়েতের মাটিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 17 থেকে 23 অক্টোবর। শেষ করব দেবতর সন্ধ্যার সংবাদ। তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। বর্ষা মৌসুমে লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব, কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।